আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কিছু রাজনৈতিক দলের চাপে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না অভিযোগ সার্জিস আলমের। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। কেন্দ্রীয় সংসদে 421, এবং হল সংসদে 493 জন প্রার্থী। উপাচার্যের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ। বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধরা। নেত্রকোনায় 86টি গ্রাম আদালতে গত এক বছরে 1823টি মামলা নিষ্পত্তি। 2,23,65,000 টাকা ক্ষতিপূরণ আদায়। এবং সরকারি প্রণোদনা পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। অবৈধ প্লাস্টিক পণ্যের দাপটি বাজার সম্প্রসারণে বড় বাধা বলছে সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কোন রাজনৈতিক দলের চাপের মুখে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই। দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা, যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই, যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি। ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করার বিবৃতি দিয়ে যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদের 26টি পদে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে মোট প্রার্থী 908 জন। প্রার্থীদের খসড়া ব্যালট নম্বরও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নেমেছেন প্রচারণায়। সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা চালান তারা। ছাত্রদল মনোনীত প্যানেল সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়িতে এবং ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ব্যবসায় প্রশাসন অনুষদ ও রেল স্টেশনে প্রচারণায় অংশ নেয়। এ সময় তারা ভোট প্রার্থনার পাশাপাশি ইশতেহারে কোন কোন বিষয় নিয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন সেই বিষয়ে শিক্ষার্থীদের মতামত চান। এদিকে নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। 35 বছর পর অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,521 জন। সর্বশেষ 1990 সালে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। এর আগে সকাল থেকে পঞ্চম দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম বর্জন করেন তারা। ফলে বন্ধ ছিল বিভিন্ন বর্ষের পাঠদান কার্যক্রম। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তি দাবি এবং পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছিলেন। শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জট পড়ায় আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এদিকে রাকসু নির্বাচন পেছানো এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় প্রচারণা প্রায় বন্ধ। প্রার্থীরা জানান, আন্দোলন ও পূজার ছুটি শেষ হলে পুনরায় প্রচারণা শুরু হবে।
উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সকলকে নিয়ে সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় খাগড়াছড়ি জেলায় কোনো দূরপাল্লার যানবাহন চলাচল করেনি, তবে শহরের ভেতরে কিছু ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অবরোধের সমর্থনে ভোর থেকে জেলার বিভিন্ন সড়কে পিকেটিং দেখা যায়। বিশেষ করে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের চেঙ্গি ব্রিজ এলাকা, স্বনির্ভর উপজেলা পরিষদ এলাকা সহ কয়েকটি স্থানে পিকেটাররা সড়কের টায়ার ও গাছের গুঁড়িতে আগুন দেয়। এছাড়া জেলার গুইমারার বুদংপাড়া ও রামগড়ের যৌথ খামার এলাকায় সড়ক অবরোধ সহ কয়েকটি বাস ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। অবরোধ চলাকালে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র সংগঠনগুলোর শিক্ষার্থীরা। সকালে শহরের রাজার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উবাথওয়াই মার্মা, মার্মা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি থোয়াই অং মার্মা ও তঞ্চঙ্গা ছাত্র সংগঠনের নেতা জমাধন তঞ্চঙ্গা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় ইউএনজিপির প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি প্রতিনিধি দলকে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান। এরপর নগরীর একটি হোটেলে ইউএনজিপি আয়োজিত সেমিনারে অংশ নেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনজিপি প্রতিনিধি দল সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার দায়রা জজ, অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নাটোর সিংড়া বাসস্ট্যান্ডে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত দলীয় সমাবেশে কথা বলেন তিনি। মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। নেত্রকোনায় ৮৬টি গ্রাম আদালতে গত এক বছরে ১,৮২৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে পারিবারিক, দেওয়ানি ও ফৌজদারি অপরাধ বিষয়ক মামলা রয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পরিচালনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য জানানো হয়। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মধ্যে গ্রাম আদালতের ১,৯৭৬টি আবেদন করেন গ্রামের সুবিধাবঞ্চিত বিচার প্রার্থীরা। এর মধ্যে ৯২% মামলা নিষ্পত্তি হয়েছে। স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সর্দার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সহ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশ নেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৮ দিন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের
মহদীপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতির ছুটি মিলে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানি করা পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিকভাবে চলবে। ৮ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি শুরু হবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। দুর্গাপূজার ছুটি কাটাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্টে ভারত গমনে যাত্রীদের ভিড় দেখা গেছে। গত ২ দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় ৪,৫০০ পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, এখন প্রতিদিন ২,০০০ থেকে ২,৫০০ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করছেন। ভারত থেকেও প্রতিদিন আসছে ৪০০ থেকে ৫০০ যাত্রী। ঐতিহ্য হারাতে বসেছে সোনালী আঁশখ্যাত পাট। একসময় দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করলেও এখন ধ্বংসের মুখে এই শিল্প। প্লাস্টিক ও ফাইবার পণ্যের দাপট এবং যথাযথ উদ্যোগের অভাবে পাট শিল্পের এই দৈন্য দশা বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিল্পটি বাঁচাতে পাট চাষিদের সরকারি প্রণোদনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের ২ পর্বের প্রতিবেদনে রাজ দেখুন প্রথম পর্বটি, জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে বগুড়ার সারিয়াকান্দি, ধনট, সোনাতলা ও গাবতলীতে পাট চাষ করা হয়েছে। ৮,৯৬০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৭,৭২০ হেক্টর। এবছর ফলন হয়েছে বেশ ভালো। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত, আর পাটখড়ি ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। ৩ বিঘে জমি বেচা গতবার জানা হচ্ছে, এবার ২ বিঘে বেচে তাই হচ্ছে ৩,৫০০-৪,০০০ টাকা পর্যন্ত আপনার বিক্রি হচ্ছে এখন পাট। ১ বিঘা জমি থেকে আপনার ১৪-১৫,০০০ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কামলা কিষাণ খরচ সব খরচ মিলায়, কিন্তু আপনার ৩৫-৪০,০০০ টাকা পর্যন্ত পাট এবার বিক্রি হয়েছে। জেলার সবচেয়ে বড় পাটের হাট সারিয়াকান্দি। স্থানীয় জুট মিলগুলোর পাশাপাশি এখান থেকে পাট কিনছে খুলনা, যশোর, ফরিদপুর সহ দেশের বড় কোম্পানিগুলো। এই পাটগুলো আপনার বিভিন্ন কোম্পানি আছে, আখিস কোম্পানি আছে, তারপর আমার জনতা আছে, বিভিন্ন মাসিক মানে যে বিভিন্ন মেল যারা পায়, প্রাইভেট যে মেলগুলোতে যায়, পাটের মেলগুলোতে যায়। আবার শিপার আছে যারা বাইরে আমদানি করে। পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা। অন্যদিকে ন্যায্য দাম নিশ্চিতে মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পাট অধিদপ্তর। যদি দেখি যে তারা পাটটা কিনে তখনও তারা না ছাড়ে, মানে হচ্ছে তাদের পরবর্তী যে স্তর, হয়তো জুট মিল অথবা এক্সপোর্টার অথবা এই ধরনের যে ইয়েদের কাছে, মানে উৎপাদক অথবা রপ্তানিকারক, তাদের কাছে যদি না পৌঁছায়, তখন আমরা এটার বিরুদ্ধে আমাদের মজুত বিরোধী অভিযান আমরা অবশ্যই চালু করব। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে। এছাড়া সর্বত্র পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আবারও ফিরবে পাট শিল্পের সোনালী দিন, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সার কেলেঙ্কারি সহ নানা অভিযোগে জামালপুরের জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আখ চাষিরা। সকালে মিলটির প্রধান গেটে বিক্ষোভের সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসানের গাড়ি অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে সুগার মিলের চেয়ারম্যান অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে চাষিরা। ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভারওয়েল এলাকায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে স্কুল অব লিডারশিপের উদ্যোগে সংলাপে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার NM আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি ও স্কুল অব লিডারশিপ ইউএস এর সদস্য নাদিমুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন স্কুল অফ লিডারশিপ ইউএস এর প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর গোলাম রব্বানী নয়ন বাঙালি। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ এবং স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে রাজবাড়ীতে অনুষ্ঠিত হল মিনি ম্যারাথন 2025। সকাল 6:30টায় আলাদা বিভাগে নারী ও পুরুষ প্রতিযোগীরা ম্যারাথনে অংশ নেন। সদর উপজেলার শ্রীপুরেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে প্রতিযোগী উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পুলিশ সুপার কামরুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ প্রজন্মকে সুস্থ শরীর চর্চায় উৎসাহিত করতে রাজবাড়ী জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। চট্টগ্রামে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি20 ক্রিকেট লিগ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাকুর রেজা। এ সময় সিজেকেএস ক্লাব সমিতির সম্পাদক শাহাবুদ্দিন শামীর, উপজেলা উপদেষ্টা হাফিজুর রহমান ও আয়োজক স্পোর্টিফাই ইভেন্টসের ফজলে দায়ান বক্তব্য রাখেন। চট্টগ্রামে 6টি খ্যাতনামা ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে 2 গ্রুপে বিভক্ত ডাবল লিগ পদ্ধতিতে 15টি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। হবিগঞ্জের চুনারু ঘাটে অনুষ্ঠিত হলো জিয়া প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এতে ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাবকে 1-0 গোলে হারিয়ে হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চুনারু ঘাটের ডিসিপি হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তফদ্দার এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।